গণহত্যার বিচার, সংস্কার শেষে নির্বাচন ও পণ্য মূল্য নিয়ন্ত্রণ এই সরকারের প্রধান লক্ষ্য, সচিবালয়ে আগুনের প্রতিবেদনে সন্তোষ। অগ্নিকাণ্ডের ঘটনার যে প্রতিবেদনটা দেয়া হয়েছে এটাতে সরকার সন্তুষ্ট কিনা। স্বৈরাচারের বিদায়ে সবার সামনে এখন মানবিক দেশ গড়ার পালা, ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে তারেক রহমান দ্রুত নির্বাচন দাবি। নতুন বছর হবে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচারের বছর, বলেন চিফ প্রসিকিউটর। ট্রাইব্যুনালে আরও 4 প্রসিকিউটর নিয়োগ। এবং সরকারি কর্মচারী ও রাজনীতিকদের দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়ে দুদকের চিঠি, আনিসুল হকের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা। দর্শক, আমন্ত্রণ সংবাদ রাতে শুনছিলেন সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানসিয়া জুথি। আমিও তো টাকা রাখি, কিন্তু আবার উঠেই খাই ফেলাই। তারপর ভিডিও দেখে একটা সেভিংস অ্যাকাউন্ট করে ফেললাম। বিকাশের মাধ্যমেই আমি টাকাটা ব্যাংকে জমাচ্ছি। অপচয় না করে আমরা যা রুজি রোজগার করি এটাকে আমাদের আসলে সঞ্চয় করা প্রয়োজন। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। এবার বিস্তারিত। নতুন বছরে সরকারের 3টি প্রধান লক্ষ্য: জুলাই আগস্ট গণহত্যার বিচার, রাজনৈতিক মতৈক্যের মাধ্যমে সংস্কার নিশ্চিত ও রোডম্যাপ অনুযায়ী নির্বাচন করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্য দাম নিয়ন্ত্রণ রাখা। এমনটাই জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নাশকতা নয়, বৈদ্যুতিক কারণেই সচিবালয়ে আগুনের সূত্রপাত। তদন্ত কমিটির এমন প্রতিবেদনে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট বলেও জানান তিনি। বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী শিউলি রায়। গেল 25শে ডিসেম্বর মধ্যরাতে লাগা আগুনে পুড়ে যায় সচিবালয়ের 7 নম্বর ভবন। মঙ্গলবার এই নিয়ে প্রধান উপদেষ্টার কাছে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেয় উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি। এতে কোনো নাশকতা নয়, বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে আগুনের সূত্রপাত বলে জানানো হয়। 2টা তার জোড়া দিয়ে পেঁচাই একটা ট্যাপ দেই, এটা একটা অনিয়ম, এখান থেকে উৎপত্তি, এখান থেকে। এই নিয়ে প্রধান উপদেষ্টার তেজগাঁ কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় বিস্তারিত পর্যালোচনা করা হয়। তদন্ত প্রতিবেদন ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে সন্তোষ প্রকাশ করেন উপদেষ্টা। বুধবার বিকেলে উপদেষ্টা পরিষদের সভায় এই তথ্য জানান পরিবেশ উপদেষ্টা। বলেন, প্রতিবেদন নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট, তবে আরও নিশ্চিত হতে আলামত বিদেশে পাঠানো হবে। বিশেষজ্ঞ যারা ছিলেন তারা আমাদেরকে একেবারে ক্লোজ আপে দেখিয়েছেন যে কিভাবে আগুনের সূত্রপাতটা হয়। পাঠানো হয়েছে যাতে সকল রকম সন্দেহের ঊর্ধ্বে আমরা উঠতে পারি। নতুন বছরে সরকারের গুরুত্বপূর্ণ লক্ষ্যের কথাও জানান উপদেষ্টা। বলেন, জুলাই গণহত্যার বিচার, সংস্কার নিশ্চিত করে রোডম্যাপ অনুযায়ী নির্বাচন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে চেষ্টা চালাবে সরকার। বাংলাদেশের রাষ্ট্রীয় জীবনে সবসময় যে চ্যালেঞ্জগুলো থাকে সেগুলোও থাকবে। তার মধ্যে দুটো যেটা অন্তর্বর্তীকালীন সরকার মনে করে তারা প্রাধান্য দিচ্ছে, একটা হচ্ছে আইন শৃঙ্খলা, আরেকটা হচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে রাখা। শেখ হাসিনার উপস্থিতিতে সরকার তার বিচার করতে চায় বলেও জানান পরিবেশ উপদেষ্টা। বলেন, নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। এই নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। কোন দল নির্বাচন করবে না করবে এই প্রশ্নগুলোর উত্তর আসলে নির্বাচন কমিশনই দেবে। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। মাফিয়া প্রধান পালিয়ে যাওয়ায় রাজনৈতিক দল ও জনগণের সামনে এখন মানবিক দেশ করার পালা, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাজধানী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। নতুন রাজনৈতিক দল গঠন স্বাভাবিক প্রক্রিয়া উল্লেখ করে তারেক রহমান বলেন, এটা নিয়ে বিন্দু মাত্র বিচলিত নয় বিএনপি। সংস্কার ও নির্বাচন দুটোই গুরুত্বপূর্ণ বলে জানান তিনি। বলেন, যারা জনগণের মুখোমুখি হতে ভয় পায় তারাই নির্বাচন নিয়ে তালবাহানা করছে। এ সময় দ্রুত নির্বাচন দাবি করেন তারেক রহমান। ষড়যন্ত্র মোকাবেলা করে নির্বাচনে প্রস্তুতি নিতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তিনি। রাষ্ট্র, রাজনীতি এবং রাজনৈতিক দলের গুণগত পরিবর্তনের জন্য সংস্কার এবং নির্বাচন উভয়ই প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকার তাদের সংস্কার কিংবা গৃহীত পরিকল্পনায় অগ্রাধিকার নির্ধারণের ব্যর্থতার পরিচয় দিলে ষড়যন্ত্রকারীরা 2024 সালের গণ অভ্যুত্থানের স্পিরিট বিনষ্ট করার সুযোগ নেবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কাজ ত্বরান্বিত করতে আরও 4 জন প্রসিকিউটর নিয়োগ দিয়েছে সরকার। তারা হলেন আব্দুস সুবহান তরফদার, শহীদুল ইসলাম সর্দার, ফারুক আহমদ এবং হাসানুল বান্না। এদিকে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন 2025 সাল হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের বিচারের বছর। বুধবার নতুন বছরের শুভেচ্ছা বিনিময় শেষে গণমাধ্যমের কাছে নতুন বইয়ের বিগত 16 বছরের অপকর্মের বিচার সম্পন্ন করার আশাবাদ জানান তিনি। তাজুল ইসলাম বলেন, প্রধান বিচারপতির সম্মতির পরই মূল ভবনে বিচারিক কাজ শুরু হবে। জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধে তদন্ত চলছে জানিয়ে তিনি বলেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, তবে বিচার কাজ এগিয়ে নিচ্ছে ট্রাইব্যুনাল। এদিকে 5 আগস্ট চানখারপুলে 5 জনকে হত্যা মামলায় পুলিশ কনস্টেবল সুজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। 2025 হবে বিচারের বছর এবং আমরা চেষ্টা করব 2025 সালের মধ্যে এই বিচার প্রক্রিয়াগুলোর একটা শুভ সমাপ্তি ঘটানোর জন্য। আগে যে আশাবাদ ব্যক্ত করেছি সেই আশাবাদ থেকে আমরা সরিয়ে আসিনি, সেটার মধ্যে আমরা আছি। আমরা আশা করছি এই বছর বিচারের বছর হবে। চাঁদাবাজির 2 মামলায় সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামকে 2 দিন করে মোট 4 দিনে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ এই আদেশ দেন। কামরুল ইসলামকে সকাল 9টার পর কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এ সময় কামরাঙ্গীর চর থানায় করা চাঁদাবাজির 2টি মামলায় গ্রেফতার দেখানোর আবেদন জানান পুলিশ। একই সঙ্গে মামলা দুটিতে 10 দিন করে রিমান্ডে নেয়ার আবেদন জানানো হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত প্রতিটি মামলায় কামরুল ইসলামের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত 18 নভেম্বর গ্রেফতার হন কামরুল ইসলাম। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার বিকেলে দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান মহাপরিচালক আবু হেনা মুস্তফা জামান। দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও পাসপোর্ট অফিসে চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি। এদিকে দুর্নীতি অনিয়মের তথ্য প্রমাণের খোঁজে রাজুকে অভিযান চালিয়েছে সংস্থাটি। এ বিষয়ে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী এম এ আজিম। পূর্বাচলে প্রবাসীদের জন্য বরাদ্দ করা প্লট জালিয়াতির মাধ্যমে বিক্রির অভিযোগ অনুসন্ধানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। সেখানে ভূমি বিভাগের পরিচালক মনির হাওলাদারের কাছে পূর্বাচলের তৎকালীন প্রকল্প পরিচালক উজ্জ্বল মল্লিক ও কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ জানান কর্মকর্তারা। এ সময় প্লট বরাদ্দের তথ্য সংগ্রহ করেন তারা। পূর্বাচল উপশহর প্রকল্পে প্রবাসী মালিকদের ছবি পাল্টিয়ে প্লট বিক্রি করা হচ্ছে এবং ভুয়া মালিক সাজিয়ে তাদের প্লটগুলো বিক্রি করা হচ্ছে এবং অনেক সময় দেখা যায় যে ফাইলও গায়েব করা হচ্ছে, ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা এই অভিযানটা করছি। এদিকে দুদক কার্যালয়ে ব্রিফিং করেন মহাপরিচালক আবু হেনা মুস্তফা জামান। জানান 146 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে মামলা করেছেন তারা। আনিসুল হক সাবেক মন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, ঢাকার বিরুদ্ধে পাবলিক সার্ভেন্ট হিসাবে অপরাধমূলক অসদাচরণ এবং ক্ষমতার অপব্যবহার পূর্বক জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। সাবেক এমপি শহীদুল ইসলাম বকুল ও তার স্ত্রীর বিরুদ্ধেও 30 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করা হয়। এছাড়া দ্বৈত নাগরিকদের তথ্য চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর ও পাসপোর্ট অফিসকে চিঠি দেওয়ার কথাও জানান দুদক মহাপরিচালক। গণকর্মচারী অথবা তাদের পোষ্যগণ কর্তৃক দ্বৈত নাগরিকত্ব গ্রহণের বিষয়ে ইমিগ্রেশন এবং পাসপোর্ট অধিদপ্তর সহ 3টি দপ্তরে তথ্যাদি চেয়ে পত্র প্রেরণ করা হয়েছে। দুর্নীতির উদ্দেশ্যে সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদরা দ্বৈত নাগরিকত্ব নিচ্ছে বলেও জানান এ কর্মকর্তা। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। দর্শক, এই নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হচ্ছেন সহকর্মী এম এ আজিম। আমি আজিমের সাথে সরাসরি যুক্ত হচ্ছি। আজিম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজিম, আপনাকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি। আজকের প্রতিবেদনটি দেখলাম আপনার। আজকে তো আসলে দুদকের পক্ষ থেকে রাজুকে অভিযান পরিচালনা করা হয়েছে, তো সেই জায়গা থেকে আসলে কি ধরনের তথ্য মিলল? আপনি তো সেখানেই ছিলেন, সেই তথ্যগুলো যদি আমাদের দর্শকের সামনে তুলে ধরতেন।
রাজুকে আজকে অভিযানের পর কিন্তু একটি বিষয় সুস্পষ্ট হয়েছে যে রাজুক কর্মকর্তারা যে পূর্বাঞ্চলে যে প্লটগুলো রয়েছে সেই প্লটগুলোর বরাদ্দ এবং প্লটগুলো বিক্রি এবং হস্তান্তরের ক্ষেত্রে যে অনিয়ম দুর্নীতির সাথে জড়িত সেটি কিন্তু দুদকের যে কর্মকর্তারা সেখানে গিয়েছিলেন তাদের প্রশ্নের মাধ্যমে কিন্তু আমরা স্পষ্টভাবে দেখতে পেয়েছি এবং তারা কিন্তু একটি কাজ করেছেন। সকালে আমাদেরকে বেলা 12টায় সেখানে উপস্থিত থাকার কথা বললেও দুদকের যে কর্মকর্তারা সেখানে গিয়েছেন তারা কিন্তু কিছুটা আগে গিয়েছেন এবং তারা সেখানে ছদ্মবেশে গিয়ে কিন্তু আসলে প্লট অবৈধভাবে পাওয়ার বিষয়ে সেখানকার কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেছেন এবং সেখানে অনৈতিকভাবে অর্থ লেনদেনের প্রস্তাব তারা পেয়েছেন। তারপরে কিন্তু তারা আসলে সেখানের যে পরিচালক ভূমি বিষয়ক তার শরণাপন্ন হয়েছেন এবং সেখানে কিন্তু আমরা সরাসরি উপস্থিত ছিলাম এবং তার ফাঁকে যে সকল কর্মকর্তারা এই অবৈধ অনৈতিক প্রস্তাব তাদেরকে দিয়েছিল তারা কিন্তু পালিয়ে গিয়েছে। আচ্ছা। এবং তারপরে যেটা হয়েছে যে তাদের কাছে যে অভিযোগগুলো রয়েছিল যে প্রবাসী যারা রয়েছেন তাদেরকে যে প্লটগুলো বরাদ্দ দেওয়া হয়েছিল সেই প্লটগুলো নানাভাবে বিক্রি হচ্ছে, কখনো প্রবাসীকে দেখিয়ে অন্য কাউকে প্রবাসী সাজিয়ে উপস্থিত করে প্লটগুলো বরাদ্দ দেওয়া হচ্ছে বা সেই জায়গা থেকে ছবিগুলো সরিয়ে ফেলা হচ্ছে দাপ্তরিক ফাইল থেকে, যার ফলে যখন হস্তান্তর করা হয় তখন যে ব্যক্তিকে নিয়ে আসা হয় তখন কিন্তু সে বুঝতে পারে না যে এই প্লটটির মালিক আসলে কে ছিলেন। যার ফলে এই যে অসাধু কর্মকর্তারা দুর্নীতির সাথে জড়িত তারা জড়িত না থাকলে কিন্তু প্রবাসীদের এই প্লটগুলো হস্তান্তর করার কোনো সুযোগ থাকে না, যার ফলে তারা কিন্তু বেশ কয়েকটি প্লটের তথ্য তারা চেয়েছেন যে সেই প্লটগুলো কিভাবে হস্তান্তর করা হয়েছে। এর মধ্যে সব থেকে বড় একটি বিষয় হচ্ছে যে তাদের একজন সাবেক প্রকল্প পরিচালক তিনি একটি প্লটের মালিক হয়েছেন, সেটি কিভাবে হয়েছেন সেই তথ্যও কিন্তু তারা সেখানে চেয়েছেন এবং নিয়েছেন। এগুলো পর্যালোচনার পরে কিন্তু বোঝা যাবে যে আসলে কোন ধরনের অনিয়ম দুর্নীতি হয়েছে এবং সেগুলো নিয়ে তারা আলাদাভাবে বেছে নেবেন। আমি আরেকটি বিষয় যদি জানতে চাই, আসলে কাদের দ্বৈত নাগরিকত্বের তথ্য চেয়েছে আসলে দুদক, এই বিষয়ে একটা তথ্য আমরা শুনতে পেয়েছি, আর এর কারণই বাকি এই বিষয়টা যদি আপনি আমাদেরকে একটু ক্লিয়ার করতেন। দুদকের যে মহাপরিচালক তিনি কিন্তু বিকেলে একটি ব্রিফিং করেছেন এবং সেখানে তিনি যে বিষয়টি উল্লেখ করেছেন যে দ্বৈত নাগরিকদের যে তথ্য চাওয়া এটির মূল কারণ হচ্ছে দুদকের কাছে একটি বিষয় সুস্পষ্ট যে যারা দ্বৈত নাগরিকত্ব নিচ্ছেন তারা তাদের যে অপকর্ম বা দুর্নীতির সাথে সম্পৃক্ত হবেন এই চিন্তা ভাবনা থেকেই আসলে নেয়ার একটা চেষ্টা থাকে, বিশেষ করে যারা সরকারি কর্মকর্তা এবং রাজনীতিবিদ রয়েছেন তারা চিন্তা করেন যে এখান থেকে দুর্নীতি করে দ্বৈত নাগরিকত্ব যদি থাকে সেক্ষেত্রে খুব সহজে অন্য একটি দেশে তারা চলে যেতে পারবেন এবং তখন এ দেশে সে বিচারের আওতায় আসবে না বা দুদক তাদেরকে ধরতে পারবে না বা এ দেশের যে প্রশাসনিক যে কাঠামো আছে সেটির বাইরে তারা যেতে পারবেন। এই যে একটি প্রবণতা, এই প্রবণতা থেকেই আসলে দ্বৈত নাগরিকত্ব নেওয়ার একটি চেষ্টা রয়েছে। সেক্ষেত্রে তারা যেটি করেছেন যে কারা কারা এই দ্বৈত নাগরিক এই মুহূর্তে রয়েছেন, রাজনীতিবিদদের মধ্যে কারা রয়েছেন, কারা সরকারের পক্ষ থেকে কারা রয়েছেন তাদের তথ্যগুলো তারা চেয়েছেন। এটি পেলে হয়তো বা ব্যবস্থা। আমি যদি একটু অন্য প্রসঙ্গে যাই যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে যে মামলার বিষয়, সেই মামলার বিষয়ে আসলে দুদক কি বলেছে এই বিষয়টি যদি আমাদেরকে বলতেন। আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে আসলে আজকে আরো একটি মামলা রুজু হলো যেটি হচ্ছে দুদকের করা। তারা তার আয়ের যে তথ্য সেটি তারা মিলিয়েছেন, সেখানে তারা 146 কোটি টাকা আর অবৈধ বা তার ক্ষমতার অপব্যবহার করে আয়ের একটি তথ্য তারা পেয়েছেন, যেটি আমাদেরকে আজকে তারা বলেছেন যে এই আয়টি তারা জ্ঞাত আয় বহির্ভূত আয় হিসেবে তারা দেখছেন এবং এই আয়ের বিরুদ্ধে তারা আজকে মামলাটি করেছেন এবং তারা বলছেন যে এই আইটি তিনি অসৎ উপায়ে করেছেন, দুর্নীতির মাধ্যমে তারা করেছেন। তো সেক্ষেত্রে যেহেতু আজকে মামলাটি হয়েছে সেক্ষেত্রে মামলা প্রক্রিয়াধীন এবং তিনি অলরেডি যেহেতু গ্রেপ্তার রয়েছেন সেক্ষেত্রে এখন পরবর্তী কার্যক্রম হয়তো আমরা আদালত থেকে দেখতে পারবো, আমরা পরবর্তীতে আপনার মাধ্যমে হয়তো বা দেখতে পাবো। আজিম, অসংখ্য ধন্যবাদ, আপনার মাধ্যমে অনেক তথ্য আমরা জানতে পারলাম, আমাদের দর্শককে জানাতে পারলাম। দর্শক, আমাদের সহকর্মী এম.এ. আজিম আমার সাথে স্টুডিওতে যুক্ত ছিলেন। গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারকে জানুয়ারির মধ্যে 30 লাখ করে আর্থিক সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বুধবার এক সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের আয় ব্যয়ের হিসাব তুলে ধরেন তিনি। জানান, সরকারি হিসাব অনুযায়ী জুলাই আগস্ট আন্দোলনে শহীদ 826 জনের মধ্যে 628টি পরিবারকে সহযোগিতা দেয়া হয়েছে। এই সহযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে। প্রতিটি বিভাগে একটি করে অফিস স্থাপন করা হবে যাতে নিহত ও আহতদের পরিবারগুলোকে ঢাকায় আসতে না হয়। সরকারি অনুদান পেতে স্বচ্ছতার জন্য আহত নিহতদের হাসপাতালে চিকিৎসাপত্রে চিকিৎসকদের সত্যায়ন লাগবে বলেও জানান সার্জিস আলম। এখন পর্যন্ত আমাদের ফাউন্ডেশনে আর্থিক সহযোগিতা এসেছে 109 কোটি 20 লক্ষ।
আমরা আমাদের জায়গা থেকে এখন পর্যন্ত আর্থিক সহযোগিতা প্রদান করেছি। আমাদের যারা শহীদ পরিবার এবং আহত রয়েছেন তাদেরকে আমাদের জায়গা থেকে 47,32,00,00,000। আমাদের ফান্ডে এখন পর্যন্ত রয়েছে প্রায় 61 কোটি টাকার মতো। আমরা অলরেডি আমাদের ফাউন্ডেশন থেকে চেক হস্তান্তর করেছি 628 জনকে। 826-এর মধ্যে 628 অলরেডি আমরা দিয়ে দিয়েছি। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। দেখছেন সংবাদরাত। পঞ্চগড়ে বছরের প্রথম দিনে দেখা মেলেনি সূর্যের। এতে জেকে বসেছে তীব্র শীত, অনেকটা বৃষ্টির মতোই ঝরছে কুয়াশা। কনকনে হিমেল হাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। দর্শক, এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, শীতের তীব্রতা আসলে কেমন দেখছেন? কি বলছে আবহাওয়া অফিস? কি চিত্র আছে সেখানকার, তুলে ধরবেন আমাদের সামনে? শুভ সন্ধ্যা জ্যোতি। আসলে যেমনটি বলছিলেন যে বছরের শুরুতেই অন্যরকম ভাবে উপভোগ করলো কিন্তু পঞ্চগড় জেলার মানুষ। বিশেষ করে আপনাকে যদি জানাই যে আজকের দিনটা ছিল একেবারে সূর্যবিহীন, অর্থাৎ সারাদিনই এখানে কিন্তু কোনো সূর্যের আলো কিন্তু দেখা মেলেনি। যেই কারণে কিন্তু এইখানে হিমালয় কন্যা হিসাবে যে জেলাটিকে বলা হয় পঞ্চগড় জেলা, এই পঞ্চগড় জেলায় হিমালয়ের যে হিম বাতাস, সেই হিম বাতাস কিন্তু প্রতিদিনের মতো আজকে কিন্তু তীব্র আকার ধারণ করেছে। যেই কারণেই কিন্তু আজকে সারা দিনেই কিন্তু আসলে কুয়াশা আচ্ছন্ন হিমেল হাওয়ায় মানুষ কিন্তু কাতর হয়ে গেছে। আমি যদি দেখাতে চাই যে পঞ্চগড়ের যে এই উপজেলার যে শহরটি রয়েছে, এই শহরটিতে আসলে অনেকেই মানুষ রয়েছে। এই মানুষগুলো আসলে কিন্তু অনেকেই খেটে খাওয়া মানুষ, যারা দিনে আনে দিনে খায় এমনও মানুষ আছে। অটো রিক্সা, সিএনজি চালক রয়েছে, তারা কিন্তু আসলে দৈনন্দিন যে তাদের আয় সেটি কিন্তু করতে পারছে না। যেই কারণে কিন্তু তাদের কিন্তু কষ্ট কিন্তু অনেকটা বেড়ে গেছে। এর পাশাপাশি যে কষ্ট লাঘবের জন্য যে শীতবস্ত্র দরকার, সেই শীতবস্ত্র কিন্তু এখন পর্যন্ত জেলা প্রশাসনের যেটুকু 20,000 শীতবস্ত্র বিতরণ করা হয়েছে, কিন্তু এই জেলার জন্য কিন্তু এই 20,000 শীতবস্ত্র কিন্তু যথেষ্ট নয়। এই যে এখন কিন্তু আমরা যদি দেখাতে চাই যে এই যে ফুটপাতে যে দোকানগুলো রয়েছে, অর্থাৎ যে পুরাতন কাপড়ের দোকানগুলো রয়েছে, সেই কাপড়গুলো দোকানে কিন্তু সকাল থেকে ভিড় জমে আছে। এখন রাত প্রায় 8টা পেরিয়ে গেছে, এরই মধ্যে কিন্তু আমরা দেখতেছি দোকানগুলো উপচে পড়া ভিড়। তারা একটি কম দামের জামা, একটি শীতবস্ত্র কেনার জন্য কিন্তু এই দোকানগুলোতে কিন্তু ভিড় করছে। অর্থাৎ আবহাওয়া অফিস বলছে যে যতই দিন যাবে, অর্থাৎ পুরো জানুয়ারি মাস জুড়ে কিন্তু শীতের এই তীব্রতা থাকবে, আস্তে আস্তে কিন্তু তাপমাত্রা নিচের দিকে নামবে। এই ছিল পঞ্চগড় থেকে শীত নিয়ে আমার কাছে সর্বশেষ সংবাদ। জ্যোতি, পঞ্চগড় থেকে আমাদের সহকর্মী রাশেদুজ্জামান বাবু যুক্ত ছিলেন আমার সাথে। রাজনৈতিক অস্থিরতা, বন্যা, বিশ্বব্যাপী মন্দা, নানামুখী বিধি নিষেধের মধ্যেও কন্টেইনার ও খোলা পণ্য হ্যান্ডলিংয়ে 2024 সালে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। এমন মন্তব্য করেছেন চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান। বুধবার বন্দরে মতবিনিময়কালে তিনি এই কথাও জানান। তিনি বলেন, সদ্য সমাপ্ত বছরে চট্টগ্রাম বন্দরে মোট কন্টেইনার হ্যান্ডলিং করা হয় 32,75,000 একরের কিছু বেশি, যা গত বছরের তুলনায় প্রায় 2,24,000 একর বেশি। খোলা পণ্য হ্যান্ডলিং হয় গেল বছরের চেয়ে প্রায় 37.5 লাখ মেট্রিক টন বেশি। চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান জানান, 2024 সালে প্রায় 5,055 কোটি টাকা রাজস্ব আয় করেছে বন্দর। আমরা এই বছর 3.27 মিলিয়ন টিইউস কন্টেনার হ্যান্ডলিং করেছি, যা ইতিপূর্বে সমস্ত রেকর্ড ব্রেক করেছে। একইভাবে 123 মিলিয়ন মেট্রিক টন অফ কার্গো হ্যান্ডলিং করেছে, সেটাও সম্পূর্ণভাবে ইতিপূর্বে সমস্ত রেকর্ড ব্রেক করেছে।